দর্শক, মাশরাফি বিন মুর্তজা তার গল্প, তার স্ট্রাগলের কাহিনী আমাদের সবাইকে অনেক উদ্বুদ্ধ করে। কিন্তু আমরা কিন্তু কখনো ভাবি না যে আমাদের যারা মেয়েরা আছেন তারা যে খেলেন, এই ব্যাপারটাই কিন্তু অনেক ইন্সপায়ারিং। কারণ পরিবারের বাধা যদি চিন্তা করেন, আমি যখন ছোট ছিলাম আমিই খেলোয়াড় হব, এটাই পরিবার হয়তো মেনে নিত না তখনও। সেখানে আমাদের মেয়েরা যে খেলে, এক কথায় অসাধারণ। খুব রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়েছে, সেখানে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে আমরা জানি। ছেলেদের ক্যাটাগরি বলতেই হচ্ছে, মেয়েদের ক্যাটাগরিতে রূপালী ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছে। এবং ঠিক ছেলেদের লিগের মতো একটা জমজমাট লিগ ছিল আজকে জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা এই সুযোগে কথা বলতে চাই আমাদের মেয়েদের ক্রিকেট নিয়ে, এবং সাথে আছেন চ্যাম্পিয়ন টিমের সদস্যরা। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন রূপালী ব্যাংকে মোহাম্মদ আব্দুল মজিদ শেখ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং সাথে আছেন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের মেম্বার সেক্রেটারি এবং জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন খালেক হোসেন মল্লিক। মল্লিক ভাই ধন্যবাদ। এবং অবশ্যই যাদের জন্য শোটা, রূপালী ব্যাংকের চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন, সবাই চেনেন আপনারা খেলোয়াড় হিসেবে এবং টিভির পরিচিত মুখ, সাথীরা জাকির জেসি। জেসি হাসি বলে দিচ্ছে, ডেফিনেটলি খুবই আনন্দিত জিততে পেরে। যেটা বলছিলাম যে কম্পিটিটিভ একটা লিগ ছিল, এবং আপনি শোয়ের শুরুতে বলছিলেন যে শেষ ম্যাচটা মোহামেডানের সাথে খুব ক্রুশাল ছিল। অবশ্যই আমাদের লাস্ট ম্যাচটা যেটা ছিল যে মোহামেডান আমাদের সাথে 197 করেছিল, যেটা আমরা যদি জিততে পারি তাহলে চ্যাম্পিয়ন, এবং আমরা যদি হেরে যাই তাহলে রানার আপ। আর মোহামেডানের ক্ষেত্রে ছিল ওরা যদি জিতে তাহলে ওরা চ্যাম্পিয়ন, আর না হলে ওরা থার্ড পজিশনে চলে যাবে। সো 197 যখন করে সবাই একটু টেনশনে পড়ে গিয়েছে, কারণ আপনি জানেন যে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে 197 চেস করা খুবই টাফ। ইভেন ধরেন 160 করলেও কিন্তু চেস করাটা অনেক টাফ। তো আমরা যেটা করেছি যে আমি আমার যে টপ ব্যাটসম্যানরা যারা ছিল এখন কারেন্ট ন্যাশনাল টিমের, ওদের একটা কথাই বলেছি যে আজকে যেন মিডল অর্ডারের পরে আর কাউকে ব্যাটিং এ যেতে না হয়, যে টপ 6 জন ব্যাটসম্যানও যেন শেষ করে আসে ম্যাচ। হ্যাঁ, এবং তারা কিন্তু কথাটা রেখেছে। ওপেনিং পার্টনারশিপ যদি আমি বলি 130-তে গিয়ে ফার্স্ট উইকেট পড়েছে, এবং দুজন ওপেনারই চমৎকার খেলেছে। রুমানা আহমেদের কথা না বললেই নয়, সালমার মতো ওয়ার্ল্ডের 1 নম্বর বোলারকে 5 বলে 5টা 4 মেরেছে পরপর। তো সবকিছু মিলে ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে এবং আমরা ম্যাচটা জিতেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। জেসি, আরো কথা বলবো, একটু মজিদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি। মজিদ ভাই, যেটা শুরুতেই বলছিলাম যে সবার কিন্তু কনসেন্ট্রেশনটা থাকে ছেলেদের স্পোর্টসের প্রতি। রূপালী ব্যাংক ঐতিহ্যবাহী একটা ব্যাংক, এবং আপনারা খেলার সাথে অনেক দিন ধরেই আছেন। মেয়েদের ক্রিকেটে হঠাৎ করে আবার আসা গত 3 বছর ধরে, সেটা কেন? এটা আমরা রূপালী ব্যাংকে 1986 সনে জয়েন করি প্রবেশনারি অফিসার হিসেবে। তা আমরা জয়েনিং এর পরেই দেখেছি রূপালী ব্যাংকের একটা ক্রীড়া পরিষদ আছে, এবং সেখানে ক্রীড়া, বিশেষ করে ক্রিকেট খেলার দিকে তারা মনোনিবেশ করেছেন, এবং সবসময় একটা ভালো ফলাফল করতেন, এবং প্রত্যেকটা লিগে তারা অংশগ্রহণ করতেন। তো মাঝে একটু আমরা ঝিমিয়ে গেছি। পরবর্তী সময়ে ছেলেদের চেয়ে আমাদের ক্রিকেট অঙ্গনে আপনারা জানেন যে মেয়েরাও পিছিয়ে নেই। তো সেখানে মেয়েদেরকে সুযোগ করে দেওয়ার জন্য রূপালী ব্যাংক চিন্তা ভাবনা করে মেয়েদের ক্রিকেট দল গঠন করে, এবং বিভিন্ন এলাকা, প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত ট্যালেন্ট রয়েছে মেয়েদের মধ্যে, তাদেরকে আমরা ওই জেসির মাধ্যমে চেষ্টা করেছিলাম যে সংগ্রহ করে তাদেরকে সুযোগ করে দেওয়া। এবং আমরা মেয়েদের ক্রিকেট টিম গঠন করে অত্যন্ত ভালো ফল পেয়েছি। বিশেষ করে ঐতিহ্যবাহী কিছু টিম রয়েছে, মোহামেডান আছে, আবাহনী সহ অন্যান্য টিমের সাথে প্রতিযোগিতা করে রূপালী ব্যাংকে যে সমস্ত মেয়েরা ক্রিকেট অংশগ্রহণ করেছে তারা অত্যন্ত ভালো পারফরমেন্স শো করেছে। এবং প্রথম যে আমরা করেছিলাম সেখানে আমি রানার আপ হয়েছি গত বছরে। এবছরে আমাদের একটা প্রত্যাশা ছিল সবাই মিলে যে গত বছরে আমরা রানার্স আপ হয়েছি, এবার যাতে চ্যাম্পিয়ন হতে পারি। সে প্রত্যাশায় আমরা সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ম্যানেজমেন্টের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য পরিচালকবৃন্দের সার্বিক সহযোগিতায় আমরা তাদেরকে ইন্সপায়ার করতে চেষ্টা করেছি, এবং তারাও আমাদেরকে ভালো রেজাল্ট দিয়েছে। এই জন্য ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য যারা রয়েছেন কর্মকর্তা, সবাই মিলে আমরা তাদেরকে ইতিমধ্যেই প্রশংসিত করেছি, এবং আমরা এমনও বলেছি যে আগামীতে
যাতে আমরা একটা ধরে রেখে আন্তর্জাতিক অঙ্গনে তাদেরকে নিয়ে যাওয়া যায় কিনা, অবশ্যই এটাও খুব সে বিষয়েও দরকার যে আমাদের ম্যানেজমেন্ট exposure-টা। চিন্তা ভাবনা একটু করছে। মল্লিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে রূপালী ব্যাংকের কিন্তু আমরা হয়তো জানি না একটা জেনারেশন যে কিন্তু খেলার কিন্তু একটা ঐতিহ্য আছে, যে 80-র দশকে বড় বড় নাম আমাদের ক্রিকেটের, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আব্দুল হাদী রতন, দীপুরায় চৌধুরী, আপনি বলছিলেন জিএম নওশের রূপালী প্রিন্স, ব্যাংকেরই খেলেছেন, হ্যাঁ, যে অনেক বড়। তারা খেলেছেন। তো সেখান থেকে এখন সাথী রাজাকের জেসির নামটাও অ্যাড হচ্ছে। আমি একটু বলি আর কি, যে প্রথমে আমি কিছু বলার আগে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ যে ঢাকার ক্রিকেট বোর্ডের 2015 চ্যাম্পিয়নশিপ অর্জন করায়, বিশেষ করে ঐতিহ্যবাহী টিম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মানে চূড়ান্ত পর্যায়ে হারিয়ে 197 রানকে চেস করে। তো এই চ্যানেল 24 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সুযোগ দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমি বলবো আর কি যে আমরা রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ মানে বহু পূর্ব থেকেই কিন্তু ক্রীড়ার, বিশেষ করে ক্রিকেট লিগের সাথে জড়িত, সেখানে ছিল ছেলেদের আর কি। তো 13-14 সালে ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে একটা অফার লেটার দেয়া হয় আর কি। তো যাই হোক, আল্লাহর রহমত যে ওই সময় আমি এই ক্রীড়া পরিষদের মেম্বার সেক্রেটারি ছিলাম এবং আমাদের সভাপতি হিসেবে ছিলেন আমাদের বর্তমান মানে তখনকার ডিএমডি এবং বর্তমান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা দেবাশিস চক্রবর্তী স্যার। অত্যন্ত মানে ক্রীড়া অনুরাগী আর কি, এবং খেলা সম্বন্ধে অনেক ধারণা বা দক্ষ রাখেন। তো আমরা দুজনে মিলে আমাদের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, যিনি আমাদের রূপালী ব্যাংকের একজন রূপকার আর কি, এবং খেলার প্রতি তার স্যার খুবই উৎসাহ, এবং স্যার মানে খুবই উৎসাহ প্রদান করেন এবং খেলার মানে সমস্ত কিছু বোঝেন আর কি। তো স্যারের কাছে যাওয়ার পরেই স্যার বললেন, এবং তৎকালীন চেয়ারম্যান স্যারও আমাদেরকে সাপোর্ট বললেন, বলে তোমরা এই জিনিসটা বোর্ডে নিয়ে আসো। তো বোর্ড থেকে আমাদের অনুমোদন দেওয়ার পরেই তখন আমরা মানে সামগ্রিকভাবে কর্তৃপক্ষ আমরা চিন্তা করলাম যে ছেলেদের ক্রিকেট তো আমরা অনেক বছর পরিচালনা করলাম, যে মেয়েদেরকে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে মেয়েদেরকে কিভাবে সুযোগ করা যায়, সেভাবে মেয়েদের একটা টিম গঠন করে যে মেয়েদের খেলাধুলার উন্নয়ন বা জাতীয় পর্যায়ে তাদের অবদান রাখার সুযোগ রূপালী ব্যাংক কর্তৃক কীভাবে করা যায়, সেইভাবে আমাদের উদ্যোগটা প্রথম বিভাগ লিগে আমরা একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এবং জেসিকে পেলাম। জেসির মাধ্যমে আমরা টিম সিলেকশন করে প্লেয়ারগুলো সংগ্রহ করে তাদের মাধ্যমে চুক্তি করে একটা দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের পরিকল্পনা করলাম আর কি করে। তো প্রথমবার এই ফার্স্ট ডিভিশন লিগে আমরা চ্যাম্পিয়ন হলাম আর কি। আর তারপর তো বলেন যে রানার আপ হয়ে এবার চ্যাম্পিয়ন। মল্লিক ভাই একটু থামাতে হচ্ছে, একজন দর্শক লাইনে আছেন, ফোনটা নিয়ে নিব তার। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঢাকা থেকে বলছি, টিপু। জি টিপু ভাই। এখানে রূপালী ব্যাংকের দুজন মানে ক্রিয়া দুজন কর্মকর্তা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন হলো যে এক সময় এই রূপালী ব্যাংকের কিন্তু একটা অবদান ছিল, আজকের ক্রিকেটে কিন্তু রূপালী ব্যাংকের একটা বেশ অবদান আছে। যেহেতু রূপালী ব্যাংক এক সময় ঢাকা ক্রিকেট লিগে প্রিমিয়ার লিগে খেলেছে, তাই না? তারা আবনি মোহামেডানকে হারানোর তাদের রেকর্ড আছে আমার মনে হয়। এবং যখন রূপালী ব্যাংকের সাথে খেলা হতো, আমি একজন আবনি সমর্থক হিসাবে আমার খুব টেনশন থাকতো, কারণ রূপালী ব্যাংক খুব ভালো একটা দল ছিল ক্রিকেটে প্রিমিয়ার লিগে। এখন কিন্তু আর সেই প্রিমিয়ার লিগে সেই পুরুষ টিম যেটা আর কি, যেটা প্রিমিয়ার লিগে খেলতো, সেটা নেই। সেটার অবস্থান কোথায় এটা আমি জানতে চাই। ধন্যবাদ টিপু ভাই। আমরা কথা বলবো এটা নিয়ে, একটু জেসির কাছ থেকে শুনে আসি, কারণ কনসেন্ট্রেশনটা মেয়েদের ক্রিকেটেই রাখতে চাই। জেসি, দারুণ কিছু ছবি দেখছি আমরা, এবং বোঝা যাচ্ছে যে এনজয় করেছেন। আপনার অনেক বিদেশি খেলোয়াড় ছিল আপনাদের দলে, দুজন ভারতীয়। আমাদের দলে 3 জন বিদেশি খেলোয়াড় ছিল এবং প্লেইং 11-এ 2 জনের বেশি খেলতে পারে না। সো আমরা যেদিন আমাদের পেস বোলার দরকার ছিল পেস বোলারকে খেলিয়েছি, আর অন্য সময় ব্যাটসম্যান 2 জন ছিল অলরাউন্ডার। ওরা পাঞ্জাব 11-এ খেলে এবং পাঞ্জাবের ক্যাপ্টেন তিনিও ছিলেন। এবং আমাদের সব মাঝখানে সব থেকে লম্বা যাকে দেখা যাচ্ছে আমাদের ফরেন কোচ, উনিও ছিলেন। ওনাকে আমরা পাঞ্জাব থেকে নিয়ে এসেছি। ওনার নামটা রঞ্জিত সান্ধু, ডক্টর রঞ্জিত সান্ধু। সো উনিও আমাদের অনেক বেশি হেল্প করেছেন। সবকিছু মিলে আসলে ফরেন কোচ, ফরেন প্লেয়ার এবং বাংলাদেশে যে প্লেয়ারদের আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এক একটা স্টার বলতে গেলে রূপালী ব্যাংকে যারা খেলেছে। সো সবাই খুব ভালো করেছে, সবকিছু মিলিয়ে আমাদের এই আজকের রেজাল্ট। মজিদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা খেলাতে আসলেন, প্রথম বিভাগে এসে সাফল্য পেলেন, কিন্তু যেটা জেসি বলছে যে এত ফ্যাসিলিটিস দেয়া, বিদেশ থেকে কোচ আনা, বিদেশ থেকে খেলোয়াড় আনা, এটার পিছনে লং টার্ম গোলটা কি আপনাদের, যে মেয়েদের ক্রিকেট আপনারা এত কেন ইনভেস্ট করছেন? না, এটা দুইটা জিনিস। আমরা হিসাবে জাতি হিসাবে মনে করি আমাদের ছেলেদের সাথে সাথে মেয়েদেরও পিছিয়ে থাকবে না।
তাদেরকেও আমাদের লাইমলাইটে আনতে হবে, বিশেষ করে ক্রীড়ার দিক দিয়ে। আপনারা জানেন একটা জাতি গঠনের জন্য শিক্ষা যেমন দরকার, ক্রীড়ারও অবদান অনেক। সেই ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে যাতে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে আসা যায়, সেভাবে রূপালী ব্যাংক ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বোর্ড চিন্তা ভাবনা করেছে। এবং লং টার্ম তাদের জন্য আমরা চিন্তা করেছি এভাবে যে এখন আমরা ইনিশিয়ালি যে ইনভেস্টমেন্টটা করেছি তাতে আমাদের ফ্যান্টাস্টিক রেজাল্ট। আমরা চিন্তা করতে পারিনি অত স্বল্প সময়ে মোহামেডান এবং আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবদের সাথে প্রতিযোগিতা করে আমরা চ্যাম্পিয়ন হব। এটা আমাদের বিরাট অর্জন। ওরাও আমাদেরকে ইন্সপায়ার্ড করেছে, যেহেতু তাদের পারফরমেন্স খুব ভালো। সে আলোকে আমাদের ম্যানেজমেন্টও চিন্তা ভাবনা করছে যে তাদেরকে আরও লাইমলাইটে কীভাবে আনা যায়। সে আলোকে আমরা চিন্তা করতেছি যে আমাদের ট্যালেন্ট যারা রয়েছে প্রত্যন্ত অঞ্চলে, দেখা গেছে আমরা তাদেরকে চিনি না, জানি না, অথচ তারা অনেক প্রতিভার অধিকারী। আমাদের এই টিম গঠনের মাধ্যমে যদি আমরা সারা দেশ থেকে এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে, বিশেষ করে মেয়েদের টিমে যদি তাদেরকে সংযুক্ত করতে পারি, তাহলে আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটও সমন্বিত হবে। মৌলিক ভাই, শিপু ভাই প্রশ্ন করেছেন সেটা যদি একটু ছোট করে বলেন যে ছেলেদের ক্রিকেটে, তো ছেলেদের যে ক্রিকেটটা একসময় বা যে কোনো খেলাই আর কি, না ছেলেদের যে ক্রিকেট সেটাও কিন্তু আমরা লিগে এখন অংশগ্রহণ করছি আর কি। হ্যাঁ, তো সেখানে যে অবস্থা হইতেছে আমাদের মানে সময়কালের পূর্বে যে কোনো কারণেই হোক, সেটা ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন লিগে নেমে আসছে আর কি। তো আমরা দায়িত্ব পাওয়ার পরে গত 2টা বছর কিন্তু ভালো টিম করার, ভালো প্লেয়ার নিয়ে ছেলেদেরও আর কি চেষ্টা করেছি যাতে ফার্স্ট ডিভিশন লিগে উঠানো যায় আর কি। ফার্স্ট ডিভিশনে তো প্রথম বছর নাম্বার 3-তে ছিল আর কি, যে আমরা 2টা করে টিম উঠে আমরা উঠতে পারিনি। তো ওইটাকে ফার্স্ট ডিভিশন লিগে উঠানোর আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আর কি। কারণ আমরা রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের যারা কর্মকর্তা আছে, বিশেষ করে আমি আর কি অ্যাজ মেম্বার সেক্রেটারি, আমি যে জিনিসটার উপরে মানে গুরুত্ব দিই আর কি, এমনি বাজারে কিন্তু আছে যে অন্যান্য টিমগুলা প্লেয়ারদের রিমুনারেশনটা ঠিক মতো পরিশোধ করে না। হয়তো এগ্রিমেন্ট একটা হলো, টিম রেজাল্ট খারাপ হয়ে গেলে তখন তারা আর সেই এগ্রিমেন্ট মানে যথাযথভাবে পরিপালন করে না আর কি, এরকম একটা ইয়ে আছে। কিন্তু আমি রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সদস্য সচিব হিসাবে মানে দায়িত্ব নেওয়ার পরে মেয়েদেরই হোক আর ছেলেদেরই হোক, মোটামুটি তাদের রিমুনারেশনটা যথাযথভাবে নিয়মিতভাবে পরিশোধ করার এবং তাদের সব ধরনের সাপোর্ট, তাদের থাকা খাওয়া, এমনকি আমার মেয়ে প্লেয়ার একবার ওই একটু অ্যাক্সিডেন্টালি মাথায় বল লেগে এসে আঘাত পেয়ে গেছিল আর কি। হ্যাঁ, তাকে চিকিৎসা দেয়া, তারপরে তাকে হসপিটালে নেওয়া, বিভিন্ন ধরনের টেস্ট করা, এমনকি হসপিটালে আমি অ্যাডমিট করেও তার সার্বক্ষণিক রাত্রি 12টা পর্যন্ত আমাকে সেখানে থাকা। অনেক অনেক ধন্যবাদ। এবং টিমের সাফল্যের রহস্য এটা আরো শুনবো এবং স্পেশালি জেসির কাছ থেকে শুনতে চাবো সেই মাথায় বল লাগার কাহিনীটা। দর্শক, বিয়ন্ড দ্য গ্যালারি দেখছেন, আমাদের সাথে রূপালী ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্মকর্তা এবং অধিনায়ক আছেন, আমাদের সাথে থাকবেন। ফিরবো কিছুক্ষণের মধ্যে। দর্শক দেখছেন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি এবং আজকে আমরা কথা বলছি মেয়েদের ক্রিকেট নিয়ে। সাথে আছেন এবারের লিগের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংকের কর্মকর্তারা এবং ক্যাপ্টেন সাথীরা জাকের জেসি, শুরু করে আপনাকে দিয়ে, যেটা মল্লিক ভাই বলছিলেন সেই মাথায় বল লাগার কাহিনী, যার পরে ওনারা অনেক সহায়তা করেছেন, সেটা কি? অ্যাকচুয়ালি এটা ছিল ফার্স্ট ডিভিশনে। সো ফার্স্ট ডিভিশনটা আমাদের কেমন যেন একটু ছিল যে এত বেশি ইনজুরি ছিল, প্রায় প্রতিদিন হসপিটালে কাউকে না কাউকে নিতে হতো। তো আমাদের ফার্স্ট ডিভিশনে একটা মেয়ে ছিল, খুব জোরে মারে। তো একজন বোলিং করে ব্যাক করছিল পেছনে ঘুরে, ও এত জোরে একটা ড্রাইভ করেছে যে ওর মাথায় গিয়ে বল লেগেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা সেন্সলেস হয়ে গিয়েছে। সো আমরা একটু ভয় পেয়েছি যে হয়তো বা এমন জায়গায় বলটা লেগেছে যে কি হবে, মরেও যেতে পারতো, তাই না? ফিল হিউজেসের ঘটনার পরে না, তার আগের কাহিনী এটা। সো ঠিক ওই সময় আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে তো সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হলো। 2-3 দিন খুব অবস্থা খারাপ ছিল, আমরা 2-3 দিন খুবই টেনশনে ছিলাম। তো ওই সময় আমাদের প্রায় একেবারে রূপালী ব্যাংকের ফার্স্ট টুর্নামেন্ট, ফার্স্ট ডিভিশন, একটার পর একটা ইনজুরি হচ্ছে, অসুস্থ হচ্ছে, হসপিটালে যাচ্ছে। তো পরে আমি স্যার বললাম, স্যার একটা কাজ করেন, একটা মিলাদ পড়াই দেন। মিলাদ আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে আমরা মনে খুব সিরিয়াস একটা শো করছি না, একটু ফান করা উচিত। আমরা মিলাদ করছি, মিলাদে সবাই, সব মেয়েরা, তারপর আমাদের এমডি স্যারও ছিলেন, ডিএমডি স্যারও সবাই ছিলেন। তো যে হুজুর এসছে দোয়া করানোর জন্য, উনি আসলে জানেন এটা মেয়েদের কি টিম। তো হাত তুলে বলছে, হে আল্লাহ, আমাদের রূপালী ব্যাংকের মেয়েদের ফুটবল টিমটা যেন খুব ভালো করে। যখনই ফুটবল বলছে আমরা তো স্বাভাবিক যে হুজুর জানেও না যে এটা ক্রিকেট টিম। তো
তো এরকম একটা কাহিনী ছিল, তবে আল্লাহর রহমতে স্যার মিলাদের পরে মনে হয় আর কোনো প্রবলেম হয়নি। যাক, পরবর্তীতে চ্যাম্পিয়নশিপ এসেছে। মজিদ ভাই, আপনার কাছ থেকে একটু শুনি যে ওভারঅল টিমটাকে ম্যানেজ করাটার কতটুকু চ্যালেঞ্জ থাকে, যে ডিসিপ্লিন ইস্যু যদি বলি, আমাদের মেয়েদের যারা ক্রিকেট খেলেন তারা কতটুকু ডিসিপ্লিন, তাদের কমিটমেন্ট নিয়ে যদি কিছু বলেন। না, থ্যাংক ইউ। বিশেষ করে আমরা যখন মেয়েদের টিম করি আমাদের মতো দেশে আমরা একটু শঙ্কিত থাকি। অবশ্যই যে বিশাল চ্যালেঞ্জ, বিশেষ করে আমাদের দেশে যেহেতু এখনো সবাই মেনে নিতে পারে না মেয়েরা ক্রিকেটে আসবে, সেই ক্ষেত্রে আমাদের একটু অতিরিক্ত দায়িত্ববোধ দেখা দেয় এবং তাদেরকে যাতে ভালোভাবে রাখা যায় সে ব্যাপারে আমাদের টিম ম্যানেজমেন্ট সবসময় সতর্ক থাকি এবং তাদেরকে আমরা বিভিন্ন প্রোটেক্টিভ এরিয়াতে রাখার চেষ্টা করি একসাথে, যাতে আমাদের শুধু বলবো যে টিম ম্যানেজমেন্ট না, শুধু রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তথা আপামর স্টাফ অফিসার সবাই ক্রীড়ার প্রতি তাদের একটা আলাদা অনুরাগ রয়েছে, যার জন্য আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা এক এবং অভিন্ন থাকি। সেক্ষেত্রে আমরা মেয়েদের যে ক্রিকেট টিম, এই ব্যাপারেও আমরা নিজেরা বলতাম যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তাদের রাখার ব্যাপারে, তাদের দেখাশোনার ব্যাপারে আমরা আমাদের যে ক্রিকেট টিমের যে সদস্য রয়েছে তাদেরকে সার্বক্ষণিক ওখানে রাখা হতো এবং মেয়েদের ক্রিকেট টিমের পক্ষ থেকে জেসি সবসময় যোগাযোগ রাখতো আমাদের সাথে এবং এটা খুব সহজ হতো। যদি কোনো প্রবলেম হতো আমরা সার্বক্ষণিক এই যোগাযোগটা রাখতাম এবং দিন রাত কখনো আমাদের যদি কোনো প্রবলেম হতো আমরা রাতেও সেখানে গিয়া আমাদের সাহায্য সহযোগিতার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারীরা সবসময় সদা প্রস্তুত থাকতো। মলিক ভাই, রুমানা আহমেদ আপনাদের স্টার প্লেয়ার, এবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তার ব্যাপারে মনে হয় একটা আমি একটু বলবো যে রুমানা তো বাংলাদেশের মানে জাতীয় দলের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার আর কি। তো ও মোহামেডানের গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো গত বছর আমরা মানে যখন প্রিমিয়ার লিগে উঠলাম আর কি, তখন আমাদের একটা টার্গেট ছিল যে রুমানাকে আমরা নেব। তো ওই বছর আর হয় নাই, রুমানাকে আমাদের নেওয়া হয় নাই, মোহামেডানও ছাড়ে নাই। তো ওই বছরে 2টা খেলা মোহামেডানের সাথে 2টাই রুমানা আমাদেরকে হারিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, তো এই বিগত বছর আর কি যখন আমরা চ্যাম্পিয়ন হলাম আর কি, তখন আমাদের একটা চ্যালেঞ্জ যে রুমানাকে যেভাবেই হোক, যার বিনিময়ে হোক, রুমানাকে আমরা নিব আমাদের দলে আর কি। যাক, সেভাবে আমরা ইনশাল্লাহ রুমানাকে আমরা পাওয়ার পরে এবং রুমানাই আমাদেরকে এই চ্যাম্পিয়নশিপে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আর কি। আমরা চেষ্টা করছি যে রুমানাকে এখানে পাওয়ার, রুমানাকে ফোনে কানেক্ট করার। রুমানা আহমেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। টিভিতে নিশ্চয়ই দেখছেন যে আপনাদের ক্লাব কর্মকর্তা এবং আপনার সতীর্থ জেসি আমাদের সাথে আছেন। মল্লিক ভাই বলছিলেন যে আপনি এর আগে রূপালী ব্যাংকে হারিয়ে দিয়েছিলেন মোহামেডানের হয়ে, এবার মোহামেডানকে হারিয়ে দিয়েছেন রূপালী ব্যাংকের হয়ে। জি, আমি তো আসলে কি বলবো, গতবার আমার রূপালী ব্যাংকে খেলার কথা ছিল, কিন্তু মোহামেডান থেকে আমাকে ছাড়েনি, যার কারণে আমার গতবার মোহামেডানে খেলা হয়েছিল। না তো এর পরের সিজনে কি হবে? খেলাঘরের হয়ে খেলে রূপালী ব্যাংকে হারিয়ে দিবেন নাকি? এমন কোনো কথা হয়নি। আসলে আমি বরাবরই যে টিম আমাদের মেয়েদেরকে সাপোর্ট করবে আমি সেই টিমেরই পক্ষে আছি। জি, রূপালী ব্যাংকের সাপোর্ট মহিলা টিমের রূপালী ব্যাংক অনেক কিছু করছে, যার কারণে আমার এই চ্যাম্পিয়ন টিম থেকে কিন্তু আমি রূপালী ব্যাংকে আসছি এবার। জি। আর যদি একটু লিগটা নিয়ে ছোট করে বলেন রুমানা, যে কম্পিটিটিভ একটা লিগ ছিল, যে ওভারঅল মেয়েদের ক্রিকেটের ডেভেলপমেন্টে কতটুকু দেখছেন যে লিগটা সহায়ক হবে? ডে বাই ডে তো আমাদের অনেক ইমপ্রুভ হচ্ছে, কিন্তু আমি এবার একটু আপসেট ছিলাম যে আমাদের টিম অনেক কমে গেছে। 7টা টিম অংশগ্রহণ করছে। এটা যদি ডে বাই ডে আর একটু বাড়ে, গতবার ছিল 12টা, এবার 7টা একটু কম হয়ে গেছে। আচ্ছা, রুমানা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন। যে সেই কথাটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম, যে শুরুতে বলছেন যে প্রথম চ্যালেঞ্জ যে প্লেয়ার পাওয়া। তো রুমানাও নিজে বললেন আপনি নিজে একটা একাডেমি চালাচ্ছেন, আসলেই কি পর্যাপ্ত খেলোয়াড় আছে বা ফিমেল ক্রিকেটার যেটা দিয়ে একটা জমজমাট লিগ করা সম্ভব, যাতে অন্যান্য ক্লাবগুলো আগ্রহী হবে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, প্লেয়ার টানার চেষ্টা করবে, প্লেয়ারদের পেমেন্ট ভালো হবে,
সেই সুযোগ কতখানি? প্লেয়ার আছে আসলে, আমরা যখন 12টা টিম খেলেছে তখন কিন্তু প্লেয়ার ছিল, এখন 7টা 8টা টিম হওয়াতে এবার অনেক ভালো প্লেয়ার টিম পায়নি, প্রিমিয়ার লিগে বসে থাকতে হয়েছে তাদের। সো টিম গুলোকে একটু এগিয়ে আসতে হবে, যেটা হচ্ছে পুলের প্লেয়ারদের একটা কোঠা থাকে যে 3জনের বেশি খেলতে পারবে না। এবার কিন্তু এমন হয়েছিল যে 12টা পুলের প্লেয়ার পাওয়ার পরে 2জন প্লেয়ার টিম পাচ্ছিল না, যে কোনো টিম তাদের নিতে চাইছে না, কারণ তাদের বাজেট নেই পুলের প্লেয়ার নেবার। সো আমার কাছে মনে হয় বোর্ড থেকে যদি একটা বাধ্যতামূলক করে দেয় যে প্রত্যেকটা টিমে 2জন করে বা 3জন করে পুলের প্লেয়ার থাকতে হবে, তাহলে প্লেয়ারদেরও এই ভোগান্তি থেকে অবসর হবে এবং ক্লাবগুলো ভালো হবে। কারণ কি, কম্পিটিশন করার মতো ক্লাব কিন্তু হাতে গুনে 3-4টা, আর বাকি যে 7টা বা 8টা টিমের কথা যদি বলছেন, 3টা টিম হয়তো বা খুব একটা ভালো লেভেলের না। সো ওদের মানে ওদের সাথে আগে থেকেই বলা যায় যে আমরা জিতে যাব। সো কম্পিটিশন হয় খুব ভালো ভালো টিমগুলোর মধ্যে। তো সবগুলো টিম যদি ভালো হয়, খেলাও অনেক বেশি হয়, আর কম্পিটিশনও অনেক ভালো হয়, এবং প্রত্যেকটা ম্যাচ যদি আমরা কম্পিটিটিভভাবে খেলি তাহলে কিন্তু এটা ইন ফিউচার ন্যাশনাল টিমের জন্যই কাজে লাগবে। যে প্লেয়াররা আজকে আমার টিমে খেলেছে, রূপালী ব্যাংকে খেলেছে, তারা কিন্তু আলটিমেটলি ন্যাশনাল টিমেরই খেলবে এবং কখনো না কখনো ন্যাশনাল টিমে খেলেছে। সো এই লিগটা শুধু এটা না যে কে চ্যাম্পিয়ন হলো, আবাহনী, মোহামেডান নাকি রূপালী ব্যাংক, এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেয়েরা এই যে লিগ খেলছে কতটুকু শিখছে, তাদের মেন্টালি গ্রোথটা কতটুকু হচ্ছে, যে ম্যাচ খেলার টেম্পারমেন্টটা কতটুকু তারা অবজার্ভ করতে পারছে, এটা কিন্তু ইন ফিউচার তারা ন্যাশনাল টিমে গিয়ে কাজে লাগাতে পারবে। যেমন আমি বলছিলাম যে 197 চেস করার ব্যাপারটা এর আগে কেউই কখনো করেনি হয়তো বা বাংলাদেশে। সো স্বাভাবিক একটু প্রেশারে সবাই পড়ে গিয়েছিল, যে আমরা ফিল্ডিং করে আসার পরে ড্রেসিং রুমে সবাই চুপচাপ, এমন একটা ভাব যে আমরা হেরে গিয়েছি। হ্যাঁ, সবাই চুপচাপ, দেখা গেল একটা টিমকে যদি আমরা 90 রানে বা 70 রানে অল আউট করে দিই, তখন ড্রেসিং রুমে কিন্তু সবাই ফুলো থাকে যে হ্যাঁ আমরা জিতে গেছি, এরকম একটা ভাব। তো ওই দিন যে একটা অবস্থা ছিল যে ড্রেসিং রুমে সবাই চুপচাপ, মনে হচ্ছে যে না আমরা হেরে গেছি, আমরা পারবো না। হ্যাঁ, এত কাছে এসে ওরা 197 করলো কিভাবে? হ্যাঁ, আমাদের কিন্তু বোলিং ফিল্ডিং খুবই ভালো। হ্যাঁ, এটা সত্যি কথা, ওরা ওই দিন খুব ভালো ব্যাটিং করেছে, কিন্তু আমরা তার থেকেও ভালো ব্যাটিং করতে পারি। ওরা যদি 197 করতে পারে, আমরা কেন এটা চেস করতে পারবো না? সো আমার প্লেয়ারদের মাঝে সেই কনফিডেন্সটা ছিল, এবং সব থেকে ভালো কথা যেটা, আমার ব্যাটসম্যান যারা ছিল সবাই ফর্মে ছিল, প্রত্যেকটা ব্যাটসম্যান ফর্মে ছিল। আমরা যদি সানজিদার কথা বলি, টুর্নামেন্টে হাইয়েস্ট রান কিন্তু সে করেছে, পরপর 5টা হাফ সেঞ্চুরি করেছে এবং পরপর 5টা ম্যাচে। সো একটা প্লেয়ার যদি পরপর 5টা ম্যাচে হাফ সেঞ্চুরি করে, তাকে কিন্তু আটকানো কম কথা নয়। শুক্তারার কথা যদি বলি, শুক্তারা ফাইনাল ম্যাচে 73 করেছে এবং ও হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি হার্ড হিটার ব্যাটসম্যান। সো ও যখন 6 মারে তখন আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, কিছু করার থাকে না। রুমানার কথা যদি বলি, রুমানার কথা আমি একটু আগে বললাম যে 5 বলে 5টা 4 মেরেছে। সো রুমানা অনেক হার্ড হিটার ব্যাটসম্যান এবং সেও ইনফর্ম ব্যাটসম্যান, সবাই কিন্তু ফর্মে রয়েছে। সো ইনফর্মে যখন ব্যাটসম্যানরা সবাই থাকে, এবং আমার টিমে কিন্তু 11 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান, সবাই কখনো কখনো ন্যাশনাল টিমে খেলেছে। সো ব্যাটিং অর্ডার নিয়ে আমার কোনো টেনশন ছিল না। ইভেন আমি নর্মালি ওপেনিং করে, আমি সেদিন একটু ফিল্ডিং এর সময় অসুস্থ ছিলাম, জ্বর এসেছিল। সো আমি কিন্তু একেবারে শেষে চলে এসেছি। আমি ওদেরকে বলেছি যে 6 জন ম্যাচ জিতাও, আমার যেন আজকে ব্যাটিং করতে না হয়। আমি কিন্তু ড্রেসিং রুমে একেবারে রিল্যাক্সে, সেক্ষেত্রে আপনার প্লেয়াররা কথা রেখেছেন, হ্যাঁ রিল্যাক্সে শুয়েছিলাম। আমি সত্যি কথা শুয়ে আমি খেলা দেখছিলাম, একটু পরপর যে কি হলো, কয়টা 4 হলো, কত রান হলো। হ্যাঁ, সো খেলাটা খুব এনজয় করেছি, বিশেষ করে রুমানার ব্যাটিংটা খুব এনজয় করেছি, এবং শুক্তারা আর সানজিদা যতক্ষণ উইকেটে থাকে ততক্ষণ আমরা একেবারে নিশ্চিন্তে, মনে হয় যে একটা ঘুম দিয়ে এসেও জানা যাবে যে ওরা উইকেটে আছে। আরো শুনবো জেসি আপনার থেকে, একটু মজিদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে যেটা জেসি বলছিলেন, রুমানা বলছিলেন যে আরো দলগুলোকে এগিয়ে আসার, আপনারা এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকেই এটা করছেন। এখানে আসলে হার জিত সেটা ব্যাপার না, কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের এগিয়ে আসাটা আসলে কতটুকু সম্ভব? আপনারা যেহেতু চালাচ্ছেন, আপনারা যদি বলেন তাহলে তো এই শো এর থ্রুতে অন্যান্য যারা কর্পোরেট কোম্পানিগুলো আছে তারাও আসবে। আসলে কি পাচ্ছেন আপনারা এখান থেকে? এটা সবচেয়ে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি তো অবশ্যই আছে একটা। এছাড়াও আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এই ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। বিশেষ করে এর আগে আমাদের আরো ব্যাংক রয়েছে, সোনালী, অগ্রণী, জনতা, তাদেরও টিম ছিল একসময়, এবং তারাও আমি জানি ক্রীড়া অঙ্গনে তাদেরও বেশ অবদান রয়েছে, বিশেষ করে টিম গঠনের ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা একটা, যে আমরা চ্যাম্পিয়ন হব এই প্রত্যাশা না করি, অন্তত আমাদের দেশে যে প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে খেলার জগতে এনে উদ্বুদ্ধ করার জন্য যদি আমরা টিম গঠন করি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের এই দায়িত্বটুকু শুধু আমাদের ব্যবসায়িক দায়িত্ব না, আমাদের সামাজিক দায়িত্ব পালন করা হবে। তো আমি জানি যে আমাদের চেয়েও ভালো টিম রয়েছিল, সোনালী, জনতা, অগ্রণী, তারাও
আগামীতে আমার মনে হয় তারাও টিম তারা যদি আসতে পারে। গঠন করে। বিরতিতে যাবো একটু, যদি মল্লিক ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে সেক্ষেত্রে আপনারা কি ব্যাংকগুলোর সাথে কথা বলেন নাকি, যে বা আপনাদের এক্সপিরিয়েন্স গুলো না, শেয়ার করেন? বা আমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হলে আমরা বলতে পারি, কিন্তু এখানে আমার যে বক্তব্য সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডকে এটা একটু দায়িত্ব নিতে হবে। যেমনি করে ক্রিকেট বোর্ড আমাদেরকে অফার লেটার দিয়েছে, আমরা কিন্তু সেটা লুফে নিয়েছি। হ্যাঁ, না, নিশ্চয়ই আরো সবার কাছে গিয়েছিল। সবার কাছে, ও তাদেরও আমরা যদি প্রয়োজন হয় আমরা সোনালী অগ্রণী জনতা, কারণ আমরা তো মানে দৈনন্দিন যে কার্যক্রম সেই কার্যক্রমের হ্যাম্পার না করে আমরা টিম জি, অবশ্যই। ম্যানেজ করছি আর কি। জি, জি, জি। আর এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে মহিলা এক্সিকিউটিভ আছে। হ্যাঁ, তারা যেমন আমাদের এখানে যেরকম আমরা শুরুতে যেটা করেছিলাম আর কি, যে মহিলা এক্সিকিউটিভ দিয়ে একটা কমিটি করে দিয়েছিলাম, যারা যেহেতু মহিলা প্লেয়ার, এরা ক্রিকেট প্লেয়ার আর কি, তো তাদের জন্য তাদেরকে মানে কন্ডাক্ট করা বা পরিচালনা করা তাদের জন্য সুবিধা হয় আর কি। মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সেইভাবে তারা পরিচালনা করতে পারে। ম্যানেজমেন্ট দেখাশোনা করলো, কিন্তু ওই কমিটিটা তাদের থাকা খাওয়া বা নিরাপত্তার ব্যবস্থাটা তারা করলো, চিকিৎসা যা প্রয়োজন হয় আর কি। তো আমি একটু বলতে চাই যে সেটা আমাদের বর্তমানে যে একটু সমস্যা হয় সেটা হচ্ছে কি মাঠের সমস্যা, যেখানে প্র্যাকটিস করার মাঠ এবং থাকার জন্য রেসিডেন্স আর কি, সেইভাবে তো আমাদের কোনো ক্লাব নাই। সেখান থেকে বোর্ড কিভাবে এগিয়ে আসতে পারে এটা নিয়ে আরো কথা বলবো, যে বোর্ডের ভূমিকা। দর্শক দেখছেন বিয়ন্ড দ্য গ্যালারি, আমরা কথা বলছি যে রূপালী ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়দের সাথে, তারা তাদেরটুকু করছেন। বোর্ড কি কি করতে পারে, বোর্ডের আরো কি কি করণীয় আছে সেটা নিয়ে কথা বলবো, কিন্তু সাথে থাকতে হবে। ওয়েলকাম ব্যাক টু জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি, এবং আজকে মেয়েদের ক্রিকেট নিয়ে কথা বলছি। সাথে আছেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা এবং ক্যাপ্টেন সাথীরা জাকের জেসি। জেসি, শুরুতে আপনাকে প্রশ্ন করতে চাই যে ডোমেস্টিক লিগের আগে যে টি-20 টুর্নামেন্টে, সেটা মোহামেডানের অধিনায়ক ছিলেন আপনি। না, আমাদের ওটা ছিল ন্যাশনাল লিগ, ন্যাশনাল লিগে, হ্যাঁ, এবং আপনি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। এই টুর্নামেন্টেরও আপনি হাইয়েস্ট উইকেট টেকার। জাতীয় দলে কেন দেখছি না, টিভির পর্দায় জেসিকে কেন বেশি দেখা যাচ্ছে? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে টোটালি সিলেক্টেডদের উপরে, জাতীয় দলে কেন দেখছেন না। হাইয়েস্ট উইকেট টেকার গত বছরও ছিলাম, এই বছরও হয়েছি। সো বাকিটাই টিভিতে অবশ্যই খেলা নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু যেটা হয় আর কি সাধারণত, যে যখন খেলোয়াড়রা সাবেক হয়ে যান বা সাবেক হয়ে যাচ্ছেন, তখনই কিন্তু এই অ্যানালাইসিস শোগুলো করেন আর কি। আপনি ক্রিকেটের সাথে আছেন কিন্তু মাঠেও দাবড়ে বেড়াচ্ছেন, তো সেক্ষেত্রে কি মানে দুই দিকে, মানে আপনার স্টোরিটাও জানতে চাচ্ছি, সিলেক্টররাও ডাকছেন না নাকি আপনার আগ্রহের কোনো কমতি আছে? না, অ্যাকচুয়ালি যা হয়, আমি কিন্তু ক্রিকেট যখন খেলা হয়, আমাদের যখন টুর্নামেন্টগুলো হয়, সেই সময়গুলো আমি কোনো শো করি না। স্বাভাবিক যে ক্রিকেটটা সবার আগে, এবং যখন আমরা কিন্তু অনেক ফ্রি সময় পাই, যখন ফ্রি সময় থাকে তখন আমি শোগুলো করি, কমেন্ট্রি করি ঠিক সেই সময়টা। কারণ ক্রিকেট থেকে একেবারে কেন আমরা ধরেন যদি ক্যাম্প না হয়, যদি খেলা বছরে দুটো খেলা খেলে কিন্তু সারাদিন বসে থাকা যাবে না। সো আপনি যদি ক্রিকেট অ্যানালাইসিস করেন, কমেন্ট্রি করলে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমি একসাথেই কমেন্ট্রি করেছি বহুদিন। সো কমেন্ট্রি করলেও কিন্তু বল শেখা যায়। আপনি মাঠে বসে খেলা দেখা থেকে কমেন্ট্রি করলে অনেক বেশি শেখা যায়। সো আমি ক্রিকেট নিয়ে কাজ করি এটার জন্যই যেন আমার ক্রিকেট ক্যারিয়ারটাকে আমি ভালো করতে পারি। আমি কোচিং করাই কারণ আমি বাচ্চাদের ভুল থেকে যেন আমার নিজের ভুলগুলো শিখতে পারি। সো ভালো খেলছি, এটা একেবারে। তো লাল সবুজ জার্সিটা গায়ে জড়ানোর স্বপ্নটা দেখেন নিশ্চয়ই? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে টোটালি যে কি হয় এরপরে। সো খুব কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন। আর নতুন নতুন কোচ আসে, অনেক সময় কোচদেরও পছন্দ হয় না। সো কোচের ইচ্ছা মতো অনেক কিছু হয়। আমাদের এখানে যে সিলেক্টরের কথা বলি, যে আমাদের মেয়েদের টিমে কিন্তু সিলেক্টর সেভাবে আলাদা কেউ নেই, বা সিলেক্টর শুধু হয়তো বা নামে সবকিছু কোচই করেন। সো কোচ দেখা গেল যে ওনার যাকে যাকে পছন্দ তাকে নিয়ে আসেন। এমনও প্লেয়ার রয়েছে যে টুর্নামেন্টে একটা উইকেট পায় বা দুইটা উইকেট পায়, তাদেরকেও হয়তো বা ক্যাম্পে নিয়ে আসছেন বা ন্যাশনাল টিমেও ঢুকিয়ে দিচ্ছেন। যারা হাইয়েস্ট উইকেট টেকার বা হাইয়েস্ট রান করছে তাদের হয়তো বা, আমি যদি বলি সানজিদার কথা, এবার হাইয়েস্ট রান করেছে, পরপর 5টা ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে। ও কিন্তু ন্যাশনাল টিমে কয়েকদিন আগে ছিল না, এবার ছিল, তাও রেগুলার প্লেইং 11-এ খেলতে পারেনি। সো আমার কাছে মনে হয় ঘরোয়া লিগের হিসেবটা, ঘরোয়া লিগে এবং সেটা একটা আলাদা মনে আছে। ধন্যবাদ জেসি, আরো শুনবো আপনার থেকে। একটু আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে শুনে আসতে চাই যে এই যে মেয়েদের ক্রিকেটে আপনারা আসলেন এবং রূপালী ব্যাংক স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে তাদের সেরাটাই দিল, কিন্তু মল্লিক ভাই একটা কথা তুলেছেন যে আরো অনেক কিছু থাকে যেটা আসলে সেই স্পন্সরের পক্ষে দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে ক্রিকেট বোর্ড হোক বা অন্যান্য যে গভর্নিং বডিগুলো আছে, তাদের কাছ থেকে আপনাদের কি চাওয়া আছে? আরো কি কি ফ্যাসিলিটিস দিলেই লিগটা আরো জমজমাট হতো, আরো আপনাদের জন্য সুবিধাজনক ফ্যাসিলিটিস দেওয়া? ধন্যবাদ। আসলে
ক্রিকেটে বাংলাদেশের যে বর্তমান অবস্থান, একসময় কিন্তু আমরা ফুটবল নিয়ে চিন্তা করেছিলাম যে ফুটবল অনেক ভালো করব, কিন্তু অনেক পরে ক্রিকেট এসছে, তারপরে ক্রিকেট অনেক অনেক ভালো করেছে, দেশের জন্য অনেক সম্মান বয়ে আনছে। তো সেই ক্ষেত্রে কন্ট্রোলার হিসেবে ক্রিকেট বোর্ডের ভূমিকা অনস্বীকার্য অবশ্যই। তো আমরা যারা বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশন থেকে আমরা যে ক্রিকেটটা টিম গঠন করি, সেক্ষেত্রে ইতিমধ্যে আমাদের মল্লিক সাহেব বলেছেন, সেটা হলো যে তার একটা অফার লেটার আমাদের কাছে দিয়েছে। সেই অফার লেটারটা আমরা লুফে নিয়েছি, এজন্য যে যদি ক্রিকেট বোর্ড এইভাবে অন্যান্য জায়গায় অফার লেটারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে পারে, তা আমি মনে করি যে ক্রিকেট প্রমোটের ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর এমনিতেই আমরা মনে করি যে ছেলেদের ক্রিকেট নিয়ে আমরা যতটা উৎসাহ বোধ করি, আমাদের আর্থসামাজিক পরিবেশ বা পরিস্থিতির কারণেই মেয়েদের ক্রিকেটে হয়তো আমরা অতটা উৎসাহ ফিল সবাই করে না। তো এদেরকে এগিয়ে আনার জন্য ক্রিকেট বোর্ড অবশ্যই তারা যদি আরেকটু উৎসাহী হয়, এবং আমাদেরকে আমরা অনুপ্রাণিত হয়েছি ক্রিকেট বোর্ডের অফার লেটার পাওয়ার প্রেক্ষিতে, অন্যরাও যেন এগিয়ে আসে, অন্যরাও যেন তাদের কাছ থেকে এরকম অফার লেটার বা তারা যদি তাদেরকে সিলেক্ট করে, তারাও আমার ধারণা তারা এগিয়ে আসবে এবং আগামী দিনে মহিলা ক্রিকেটের উত্তরোত্তর সমৃদ্ধি হবে। আমি একটু অ্যাড করি আর কি, মানে বোর্ডের পক্ষ থেকে যদি ফিনান্সিয়াল কিছু ইনসেন্টিভ করা যায়, কারণ অনেক প্রতিষ্ঠানই ব্যাংকের হয়তো সমস্যা তেমন হয় না, যে হয়তো অ্যানুয়াল একটা বাজেট হইলো, সেখানে আবার আমরা আর একটা বাজেট করে নিলাম যে আমাদের প্লেয়ারদের রিমুনারেশন, থাকা খাওয়া, প্র্যাকটিস, ড্রেস ইত্যাদি ইত্যাদি। তো ড্রেস সম্বন্ধে একটু আমাকে বলতেই হয় যে আমাদের যে ড্রেসটা যেটা ছবিতে দেখা যাচ্ছে আর কি খুবই সুন্দর হয়েছে। তো এর জন্য আমাদেরকে ধন্যবাদ দিতে হয় আমাদের নারায়ণগঞ্জের অবন্তী কালার ইন্ডাস্ট্রিজের মানে ব্যবস্থাপনা পরিচালক আছেন, যেটা ক্রনি গ্রুপের সানি ভাই আর কি। তো উনি আমাদেরকে ড্রেসের এই আমাদের টিমের প্র্যাকটিস এবং ম্যাচ ড্রেস দিলে উনি সহায়তা করে থাকেন, এবং আমাদের টিমকে প্রতি বছরই একটা সুন্দর একটা পরিবেশে সম্বর্ধনা দিয়ে থাকেন ক্রনি গ্রুপের যে সানি ভাই আর কি। তো তাকে আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কি, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় উল্লেখ করে, আমরা প্রথম বিভাগ যদি চ্যাম্পিয়ন হতে না পারতাম, তাহলে আজকের পর্যায়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্ন আসতো না। তো প্রথম বিভাগ লিগের সর্বশেষ যে ফাইনাল খেলাটা ছিল, সেখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাচ্ছি। সেখানে তখন আমাদের যে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদ উদ্দিন স্যার কিন্তু সাইড লাইনে বসেছিলেন, মানে স্যার এত উৎসাহী এবং আগ্রহী, সাইড লাইনে বসেছিলেন, এবং সর্বশেষ বলে আমাদের 4 রান দরকার, যে ওই 4 রান হলে আমরা চ্যাম্পিয়ন হই ফার্স্ট ডিভিশন লিগ আর কি। হ্যাঁ, এবং স্যার তো খুব টেনশনে ছিলেন, ডিএমডি স্যারও ছিলেন, আমরাও সবাই সাইড লাইনে চেয়ার নিয়ে বসে আছি আর কি, জেসিও ছিল। তো সেখানে আমরা খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় আছি। ওইদিকে আনসার বিডিবির সাথে খেলা আর কি, যে লাস্ট বল 4 হবে কি না হলে আমরা চ্যাম্পিয়ন, না হলে নাই। তো আমাদের একটা প্লেয়ার ছিল, ওর নাম কি, সে ঠিক লাস্ট বলে 4 মেরে দিল আর কি। তখন স্যার লাভ দিয়ে উঠে, সবাই আমরা লাভ দিই, আর ওদিকে আনসার বিডিবি কান্নাকাটি শুরু করছে। স্বাভাবিক, একটা ক্লোজ ম্যাচ। তবে ভাই আমরা ফার্স্ট ডিভিশনে যখন চ্যাম্পিয়ন, আমি ওই টিমটা কোচ ছিলাম। সো চ্যাম্পিয়ন হওয়ার পর যে একটা ঘটনা হয়েছে, আমরা এর আগে কখনো মনে হয় ক্রিকেট অঙ্গনে দেখিনি, মেয়েদের ক্রিকেটে তো দেখিনি। সো আমরা যখন খেলা শেষ করে ট্রফিটা নিয়ে আসছিলাম, পুরো মতিঝিল তো কেমন একটা ব্যস্ত এলাকা জানেন, মতিঝিলের দুদিকে রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সবাই দুদিকে দাঁড়িয়েছিল। আমরা যখন নেমেছি, ফুল আমাদের উপরে ফুল দেয়া হচ্ছিল এবং ব্যান্ড বাজছিল। ওই দিন ব্যাংকে হয়তো অর্ধেক দিন শুধু আমরা ব্যান্ডের সাথে সাথে সবাই নাচানাচি করে শেষ করতে হচ্ছে। আসলে সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আরো একবার সুযোগ হবে হয়তো এই গল্পগুলো বিস্তারিত জানার। আজকে এখানেই শেষ করছি, কিন্তু ছোট করে বলতে চাই যে রূপালী ব্যাংক যেভাবে এগিয়ে এসেছেন মেয়েদের ক্রিকেটের জন্য, অন্যান্য যারা কর্পোরেট প্রতিষ্ঠান আছে আপনারা এগিয়ে আসবেন, আর সবাই ভালো থাকবেন।